আজকে সকাল শুরু হয়েছে এখানে বড়া পাও খাওয়া দিয়ে। তো আপাতত 30 টাকা করে বড়া পাও বলছে, এই মাসি বানাচ্ছে। দোকানটা রয়েছে একদম কান্ডলিমেই। তো বড়া পাও খাবো, খেয়ে বেরিয়ে পড়বো লোকাল সাইট সিইং করতে। চলেছি আগোয়ারা ফোর্টের দিকে। এখন এই হচ্ছে গ্রিনারিতে ভরা সুন্দর সবুজ রাস্তা, আর এই রাস্তা চলে গেছে আগোয়ারা ফোর্টের দিকে। এই পাশে অলরেডি আরব সাগর দেখা পাচ্ছি, এই যে বাদিকে। আর সোজা রাস্তা ঘুরে গিয়ে আগোয়ারা ফোর্টে উঠবে। এই যে লেখা আছে আগোয়ারা রিভার সাইড ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। একটা সুন্দর জায়গা, ভালো বেশ। রোজকারই এরকম লেট করে উঠছি, মোটামুটি 11টা-12টা বাজিয়ে দিচ্ছি উঠতে উঠতে। দেরি করে শুচ্ছি অবশ্যই। যেমন কালকে ক্যাসিনো গেছিলাম, ক্যাসিনোর মধ্যে তো ভিডিও অ্যালাউড না। আর সেটা লাখ লাখ টাকার ব্যাপার। লোকে মানে এসে জাস্ট মুহূর্তের মধ্যে 3-4 লাখ টাকা হারিয়ে ফেলছে। তারপরেও লোকে খেলছে। ওর মধ্যে এটিএম রাখা আছে, লোকে ক্রেডিট কার্ড দিয়ে টাকা তুলছে আর বেড লড়ছে। বলা বাহুল্য যে সবকটা ক্যাসিনোতেই যে ওদের ব্যবসা চলছে, আর মোটামুটি 90% লোকই হারছে, 95% লোক হারছে। নইলে মানে কেউই জিতে ফিরছে না। ইভেন যদি কেউ যেতেও কোনো হয়তো কেমন এমন হলো যে আমি গল্প শুনলাম একজনের থেকে, সে বলছে 3,000 টাকা দিয়ে শুরু করেছিল, 50,000 টাকা জিতেছে। জেতার পর তার এমন লোভ হয়ে গেল, সে আরও খেলতে গেছে, খেলতে গিয়ে সব হারিয়ে গেল। আগোয়ার ফোর্টের রাস্তা, আর পেছনে আগোয়ারা জেল বলে একটা কিছু আছে, যেখানে জেলের মিউজিয়াম তৈরি করেছে এটাকে। তো আপাতত এখন আগোয়ারা ফোর্টটা ঘুরে আসি। সুন্দর ভিউ পাওয়া বুঝতে পারছি, কারণ অনেকটাই পাহাড়ের ওপরে। একটা চার্চ রয়েছে, ফেরার সময় দেখি একবার ঢুকবো। একটা মুশকিলের ব্যাপার, সব জায়গাতেই 50 টাকা করে পার্কিং ফি। যেমন আমাদের বেঙ্গল সব জায়গায় স্কুটি রাখলে মোটামুটি 15 থেকে 20 টাকার মধ্যে ভ্যারি করে। এখানে একটা অদ্ভুত একটা প্রাইস, 50 টাকা। ইভেন লাস্টবার যখন কোথায় গেলাম, মাসুরিতে গেছিলাম, গিয়ে রবার স্কুটি যখন ঢুকেছিলাম, সেখানেও দেখলাম স্কুটিতে 50 টাকা নিয়েছিল। একটা প্লেসে ঠিক আছে, এখানে প্রত্যেকটা প্লেসে প্রত্যেকটা বিচে রাখতে গেলেই 50 টাকা। যদি আমি কালাঙ্গুটে বিচে রাখি, একবার রেখে বিচে গেলাম, 15 মিনিট থাকলাম, থেকে চলে এলাম, 50 টাকা দাও। তারপরে আবার কান্ডলিং বিচে যাও, 50 টাকা। বাগা বিচে 50 টাকা, এরকম করে চলে। তো আমি কোনোটা দিয়ে একদম প্রপার বিচে মেন রোডের দিয়ে ঢুকিনি, আশেপাশে রাস্তা দিয়ে গেছি। গিয়ে তারপরে এক জায়গায় মোটামুটি ফাঁকা জায়গায় স্কুটি রেখেছি, যেখানে আর কি লোকজন নেই, সরু গলিগালা দিয়ে ঢুকেছি। ঢুকে বিচ তো সব জায়গাতেই। তো বিচে ওঠার পর এখানে নো এন্ট্রি লেখা আছে, জানি না কি আছে। বিচে ওঠার পর তারপরে আমি ওখানে হেঁটে হেঁটে চলে গেছি, ক্যান্ডোলিম বিচে গেছি, কালাঙ্গুটে বিচে গেছি। আগোয়ারা ফোর্টে ঢোকার জায়গা অনলাইনে বুকিং করা যায় দেখছি। অনলাইনে বুকিং করলে আবার ডিসকাউন্ট দেবে বলছে। যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনই। এখানে যদি বুক করি তাহলে 25 টাকা করে নিচ্ছে কাউন্টার থেকে বুক করলে। আর আমি অনলাইনে বুক করছি স্ক্যানার থেকে, তাতে করে 20 টাকা নিচ্ছে, যেটা গভর্নমেন্ট থেকে অনলাইন বুক করার জন্য 5 টাকাটা লেস দিচ্ছে। তবে সেটাই করবো, অনলাইনটা ট্রাই করা বেটার। ইভেন আমার কাছে ক্যাশও কম। এখানে বলছে ভীম অ্যাপ খুলে আমাকে 20 টাকা পে করতে। এই তো টিকিট চলে এসেছে, ডাউনলোড করে নিলাম। ওপেন করলে এই তো অলরেডি টিকিট চলে এসছে। সুন্দর, বেশ সিমলেস প্রসেস। ওই দিকে দূরে সমুদ্র দেখা যাচ্ছে। আর এই হলো ফোর্টের ক্যাম্পাসটা। ওপরে সেই ওয়াচ টাওয়ারটা রয়েছে। এখানে কিছু লেখা রয়েছে আগোয়ারা ফোর্ট নিয়ে। বলছেন 1612-এ তৈরি করা হয়েছিল। আর এটা লোয়ার ফোর্ট রয়েছে, আপার ফোর্ট রয়েছে, দুটো পার্ট আছে। মানে এখানে জলাধার ছিল, সব জাহাজে আসতো, জাহাজগুলো এখান থেকে জল ভরতে আসতো। যেহেতু সমুদ্রের জল, নোনা জল খাওয়া যায় না, তাই জন্য এখানে জলে স্টোর করা থাকতো। এবং যে দূরে দূরে থেকে জাহাজ আসতো, সেগুলো সব এখান থেকে জল নিত। ওয়াচ টাওয়ারটা রয়েছে পিছনে। এটা একটা ভিউ পয়েন্ট, এখান থেকেও পুরো সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে। আর ওইটা মনে হচ্ছে চার্চ, চার্চটায় যাবো। প্রথমে রোদের জন্য আমি ফুলাতা এই ডেকাথলনে জামাটা পরে আছি। তোর একটা টি শার্ট রয়েছে, টি শার্টটা চেঞ্জ করে নিলে হয়। এক পশলা বৃষ্টি হয়ে গেল, ছাতা নিয়ে আজকে রেনকোটটা আনতে ভুলে গেছি। জানি না কেন রেনকোটটা নিয়ে আমি কালকে রেনকোট নিয়ে বেরিয়েছিলাম,
সেরকম কোনো বৃষ্টি হয়নি। আর দাঁড়িয়েছি এখন একদম ফোর্টের একটা খাঁজ আছে, খাঁজের ওপরে, এখান থেকে পুরো সি দেখা যাচ্ছে। সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা এই আগোয়ারা ফোর্ট শুধুমাত্র একটা ফোর্ট নয়, এর সাথে লুকিয়ে আছে এই গোয়ার প্রায় 200 থেকে 400 বছরের ইতিহাস। কারণ 1622 সালে প্রথম যখন এই আগোয়ারা ফোর্ট তৈরি করা হয়েছিল, এর তৈরি করার প্রধান কারণ ছিল এখান থেকে যে মান্ডবী নদী, এখানে মোহনা আছে, সেই মোহনা দিয়ে সহজেই শত্রুরা চলে যেতে পারতো ওল্ড গোয়া। তখন ওল্ড গোয়া ছিল পর্তুগিজ সাম্রাজ্যের রাজধানী। তোমরা সকলেই জানো যে পর্তুগিজরা গোয়াতে এসেছিল এবং এই গোয়া 1960 সাল অবধি পর্তুগিজদের হাতেই ছিল, এটা ইংরেজদের হাতে ছিল না। তো সেই সময় এরা স্ট্র্যাটেজিক্যালি এইখানে একটা ফোর্ট বানিয়েছিল, যাতে যাতে করে এখানে কোনো রকম শত্রুদের যে জাহাজ, সে একদম ডিরেক্টলি ওল্ড গোয়া যেতে পারতো না। আর এখানে আগোয়ারা শব্দের অর্থ হলো ওয়াটার বা জল। এখানে জাহাজ দাঁড়াতো জল নেওয়ার জন্য। এছাড়া এখানে 200 খানা কামান রাখার জন্য জায়গা করা আছে, এই এক একটা প্রতিটা কামান রাখার জায়গা। এখান থেকে কামান পুরো সমুদ্রে যে জাহাজ আসতো সেই জাহাজ দিয়ে তাক করা থাকতো। যদি কোনো দরকার পড়তো যে শত্রু জাহাজ আক্রমণ করেছে, সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে কামান তাক করা হতো এবং ফায়ার করা হতো। কতগুলো সিঁড়ি রয়েছে, এটা দিয়ে মোস্ট প্রবাবলি আগে একটা ওয়াচ টাওয়ার টাইপের কিছু ছিল, যেটা এখন পুরোপুরি ধ্বংসাবশেষ। চড়ে দেখবো উপরে কি আছে। চারপাশে একটা পরীক্ষা কাটা রয়েছে, মানে খাল টাইপের, যাতে কেউ হঠাৎ করে শত্রুরা দুর্গে প্রবেশ না করতে পারে। আর খালটা যথেষ্টই ডিপ, পুরো সমুদ্র অবধি চলে গেছে খাল। আর আগোয়া ফোর্টের এই হলো সেই বিখ্যাত জলাধার বা ট্যাঙ্ক। এই ট্যাঙ্কে 23 লাখ গ্যালন জল ধরতো, পুরোটাই রেন ওয়াটার, কারণ আশেপাশে পুরোটাই যা আছে সবই নোনতা জল সমুদ্র থেকে। এটা 16খানা পিলারের ওপর পুরো ট্যাঙ্কটা দাঁড়িয়ে রয়েছে। নিচে পাইপ আছে, পাইপ দিয়ে নিচে যে লোয়ার পার্ট অফ ফোর্ট আছে সেইখান দিয়ে জল নিচে চলে যায়। অনেক তলা অবধি জল রয়েছে, হালকা চিকচিক করছে জলটা নিচে, এই যে প্রায় শুকনো। জল ঢোকার জায়গাটা ঠিক বুঝতে পারলাম না, কিন্তু এই পুরো বেসমেন্ট যেটা রয়েছে ট্যাঙ্কটা, এখানে 16 লাখ গ্যালন জল ধরতো, ভাবা যায়। আর এই লাইট হাউস যেটা রয়েছে, লাইট হাউসে এক সময় 3 মিনিট পর পর আলো জ্বলতো। পরবর্তীকালে 1976 সালে এই লাইট হাউসকে অ্যাবান্ডন করে দেওয়া হয়, কারণ নতুন এক লাইট হাউস ওই পাশে তৈরি করা হয়েছে। আগোয়ারা ফোর্ট আর তার লাইট হাউস দেখা যাচ্ছে ওখানে। এটা দেখার পর সামনে একটা আর্টিফিশিয়াল লাইট হাউস পরে তৈরি করা হয়েছে, ওই পেছনে দেখা যাচ্ছে এটা। আগোয়ারা ফোর্ট জেল ছিল, জেলটা চেঞ্জ করে এখন মিউজিয়াম বানিয়েছে। তো দেখবো সেটা মিউজিয়ামটা কীরকম। এই হলো সেই মিউজিয়ামের রাস্তা। অলরেডি 4টে বেজে গেছে, কিন্তু দেখে বুঝতেই পারছে না 4টে বেজে গেছে, কারণ ওয়েদারটা বড়ই সুন্দর আর সেই রকম গাছগাছালি রয়েছে, সবুজের মধ্যে দিয়ে চলেছি। আগোয়ারা জেলে ঢোকার মুখে এখানে দুটো কামান দিয়ে আমাদের স্বাগত জানালো, আমাদের মানে আমাকেই, একাই আছি। এই হলো জেলের কাছে চলে এসেছি, জেল বা মিউজিয়াম। এখানে পার্কিংয়ের জায়গা, একদম সমুদ্রের পাশে, দারুণ জায়গা। এখানে 300 টাকা টিকিট কাটতে হয়, ইন্ডিয়ানদের জন্য 300 টাকা অ্যাডাল্ট, আর সিনিয়র সিটিজেন হলে 150 টাকা, বাচ্চাদের 8 থেকে 15 বছর অবধি 150 টাকা। আর ফোর্টের এন্ট্রান্স, হাতে একটা ব্যান্ড দিয়েছে, ব্যান্ডটা পরবো। এই হলো জেলে ঢোকার প্রধান ফটক, আর এর মধ্যে দিয়ে শুধুমাত্র হাই র্যাঙ্কের অফিসাররাই ঢুকতে পারতেন। 1612 সালে যখন তৈরি করা হয়েছিল, এবং ফ্রিডম ফাইটারদের সব নাম লেখা রয়েছে এখানে। এই ঘরটা আপাতত আগে টর্চার সেল হিসেবে ইউজ হতো। এখানে একটা মূর্তিটা বসানো আছে, যে উল্টো করে ঝুলিয়ে আসামিকে মারা হচ্ছে, পুলিশরা মারছে। এটা হচ্ছে একটা সেল। আচ্ছা বাবা, সেল হিসেবে বেশ সুন্দর তো, সমুদ্রের ভিউ রয়েছে আবার। এরকম সেলে থাকতে গেলে আমি থেকেই যাবো, তো এর সাথে টর্চার করবে, এটা অন্য কথা। আর এখানে কিছু অডিও গাইড দেওয়া রয়েছে, এগুলো স্ক্যান করলে সুন্দর খুলে যাচ্ছে এবং দেখা যাচ্ছে কী কী আছে। যেমন আমি এক্ষুনি এক্সাম্পল দিচ্ছি, জাস্ট আমি স্ক্যান করছি এটাকে। স্ক্যান করলেই বলছে এটা হচ্ছে ব্যালকনি একটা, তো সামনে চার্চ রয়েছে। আচ্ছা, আমি ইগনোর করে বেরিয়ে গেছি। এটা হলো চার্চ, আর চার্চের ব্যালকনি এইটা। বলছে ডেডিকেটেড টু আওয়ার লেডি অফ গুড ভয়েস। ওকে, এখান থেকে যে বন্দর ছিল একসময়, পোর্ট, গোয়ার পোর্ট, সেখান থেকে যে বড় বড় জাহাজ ছাড়তো বিভিন্ন রকম ব্যবসার কারণে বা যে কোনো কারণে ভয়েসে,
সেই সময় এদেরকে একটা প্রার্থনা করে যাওয়া হতো যাতে কোনো ক্যালামিটি না হয় বা ঝড় না ওঠে, যা যা হয় আর কি। সেই সময় অত প্রযুক্তি উন্নত ছিল না, জিপিএস ছিল না, সেই কারণেই তো ইন্ডিয়ায় পৌঁছাতে অনেক সময় লেগে গেছে। যেমন কলম্বাস ইন্ডিয়া ভেবে চলে গেছিলেন অন্য জায়গায়। জেলের পার্টটাকে মডিফাই করে পরবর্তীকালে পুরোপুরি মিউজিয়াম বানিয়েছে। এইখানে নানা রকমের অডিও ভিজুয়ালের সুবিধা রয়েছে। প্রাচীনকালের যে যুদ্ধ হতো সেগুলো দেখানো হয়েছে এখানে। লেডি অফ রোজারি যে চার্চ রয়েছে সেই চার্চ সম্বন্ধে জেনে নেবো। এটা এই সামনে লেখা উঠছে পুরো। এখানে একটা জেলের একটা সেল খোলা আছে, বসার জায়গা করে দিয়েছে পুরোটাকেই। এটা জেলের সেল। পাশেই সমুদ্র। এক সময় লোকের এখানে সারা জীবন বন্দি থাকতে হতো, আমরা এখানে ঘুরতে আসছি এখন, প্লাস মিউজিয়াম করে গেছে। এখানে একটা নতুন তথ্য জানতে পারলাম যে বলছে 10,000 বছর আগে নাকি গোয়ার, তখন 10,000 BC আর কি, মানে বিফোর ক্রাইস্ট, তখন গোয়ার কোনো রকম অস্তিত্ব ছিল না। এবার পরবর্তীকালে মাইথোলজি অনুযায়ী আমাদের যে পরশুরাম, উনি নাকি একটা ধনুর্বাণ মেরেছিলেন এবং বলেছিলেন যে সাগর যাতে পিছিয়ে যায়, এবং তার ফলে এখানে এই গোয়ার যে অংশটা তৈরি হয়েছে। আর এটার সাপোর্ট হিসেবে দেখা যাচ্ছে যে পরবর্তীকালে এই গোয়ার যে ল্যান্ডটা রয়েছে এখানে অনেক ফসিল পাওয়া গেছে। মানে মনে করা হচ্ছে যে পরবর্তীকালে কোনো টেকটনিক প্লেটের যে সংঘর্ষের কারণে বা ভূমিকম্পের ফলে জলের তলা থেকে মাটি উঠে এসে গোয়াটা পুরো তৈরি করেছে। এটাকেই মাইথোলজির সঙ্গে রিলেট করে এই গল্পটা বানানো হয়েছে। এটা নতুন জিনিস, জানতাম না আমি আগে, এটা এখানে জানলাম। এখন দাঁড়িয়ে আছি গোয়ার যে জেলের মিউজিয়াম সেইখানে। এটা অ্যাকচুয়ালি আগোয়ারা ফোর্ট, পেছনে দেখা যাচ্ছে আপার পার্ট। আর পেছনে যে সাদা রঙের যে বিল্ডিং দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু আগোয়ারা ফোর্টেরই লোয়ার পার্ট, অর্থাৎ বেসমেন্ট পার্ট। এই পুরো অংশই তৈরি করা হয়েছে প্রায় 400 বছর আগে এবং পর্তুগিজের হাত ধরে। কিন্তু পরবর্তীকালে যখন গোয়ার মানুষজন এই পর্তুগিজ শাসন থেকে বেরোতে চাইলো, তখন এটাই মডিফাই হয়ে তৈরি হয়ে গেল জেল। এবং পেছনে যে সাদা সাদা পার্টগুলো রয়েছে পুরোটাই কিন্তু পর্তুগিজের জেল ছিল। যারা ফ্রিডম ফাইটার তাদেরকে ধরে ধরে এখানে বন্দি করা হতো, আর এখানে একবার যাদের ঢোকানো হতো তাদের কিন্তু কখনো ছাড়া হতো। এটাই হচ্ছে আমাদের ইতিহাস। পরবর্তীকালে 1961 সালে 19শে ডিসেম্বর আমাদের ইন্ডিয়ান আর্মি তৈরি করলো অপারেশন বিজয়, এবং অপারেশন বিজয়ের মাধ্যমে এই গোয়ার যে পার্টটা পর্তুগিজের দখলে ছিল সেটা কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট আবার আমাদের ভারত ভূখণ্ডের মধ্যে ঢুকিয়ে নেয়। এবং পরবর্তীকালে একটা ভোটাভুটির মাধ্যমে পুরো এই গোয়ার যে পার্টটা এটা কিন্তু একটা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ভারতের ম্যাপের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। এবং পরবর্তীকালে 1985 সালে এটার স্টেটহুড পায়, অর্থাৎ গোয়া একটা আলাদা স্টেট হিসাবে স্বীকৃতি পায়। জেল মিউজিয়ামের বাইরেই কিন্তু রয়েছে একটা মহাদেবের রূপ, শ্রী নাগেশ মহারুদ্র। আর এখানেই রয়েছে যে ওপরে যে আপার পার্ট অফ আগোয়ারা ফোর্ট, সেখান থেকে যে সুস্বাদু জল নেমে আসছে, একদম পরিষ্কার স্বাদু জল, সেই জলই কিন্তু মহাদেবের মাধ্যমে নেমে আসছে বলে ওরমভাবে মূর্তিটা বানানো হয়েছে। সত্যি মিউজিয়াম আসার জন্য অনেক কিছু জানতে পারছি, যেমন গোয়ার যে বিখ্যাত ট্রেডিশনাল ড্রিঙ্ক ফেনি, সেটা নিয়ে এখানে লেখা রয়েছে, আমি সেটা পড়ে শোনাবো। এটা তৈরি করা হয় মেনলি কাজু আর এবং ওখানকার লোকাল যে কোকোনাট থেকে, দুরকম পাওয়া যায়। এটা আমি ট্রাই করতে, জানি না কোথায় পাওয়া যায়। এই তথ্যচিত্রটা পুরো বইয়ের আকারে বানানো হয়েছে, সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। আর এখানে বইয়ের নেক্সট পেজ উল্টালেই এটা চেঞ্জ হয়ে যাচ্ছে পাতা, দেখা যাচ্ছে পুরোটাই যে অ্যালকোহল পার্সেন্টেজ কত থাকে, কীরকমভাবে ডিস্টিলেশন করা হয়, সমস্ত প্রসেস সুন্দর করে লেখা রয়েছে, কীভাবে হারভেস্ট করা হচ্ছে, সমস্ত কিছু। কাজুর যে ফেনি হয় সেটা দেখার পর আমি আজকে ডিরেক্ট এসে পড়েছি একটা রেস্টুরেন্ট কাম বারে, যেখানে অলরেডি এটা ফেনি সার্ভ করছে। তো আমি ফেনি ট্রাই করলাম। এটা লিমকা দিয়ে খেতে হয়। এটা কালার অ্যাকচুয়ালি এরকম থাকে না, এটা পুরোপুরি ট্রান্সপারেন্ট হয়, পুরো জলের মতনই, কিন্তু তারপরে লিমকা মেশানোর পর এরকম একটা কালার এসছে, খেতে বেশ ভালো। তার সঙ্গে যদি লেবু দিয়ে খাওয়া যায় বেশ আরও সুন্দর লাগে। তো তার সাথে আমি নিয়েছি এই চিকেন ফ্রাইড রাইস, যেহেতু দুপুরে লাঞ্চ হয়নি, এটা একবারে লাঞ্চ করা হচ্ছে, তো ভালো লাগছে বেশ অন্যরকম।